হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো তোমাদের দশম শ্রেণী গণিত। দেখো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 এই বইটা নাও। এই বই থেকে আমরা চলে আসবো আজকের যে ক্লাসের যে অঙ্কগুলো আছে। দেখো, আজকে আমরা 1 নম্বর স্কুল নিয়েছি, পেজ নাম্বার 130 পেজ। তোমরা চলে এসো দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। আচ্ছা, তো দেখো আমাদের যে এই বই থেকে তোমাদের প্রথম ক্লাস যেটা মধ্যশিক্ষা পর্ষদ, দেখো যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এই ক্লাসটা কিন্তু তোমাদের দিয়েছি প্রথম ক্লাস। আজকে আমাদের যে ক্লাসে আছে 1 নম্বর স্কুল 130 পেজে। চলো আমরা আর বেশি দেরি করব না, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্নটা এখানে কি বলছে লক্ষ্য করো। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, লভ্যাংশ বণ্টিত হবে, তাহলে লভ্যাংশ বণ্টিত হবে যে অনুপাতে, সেটা তোমরা এভাবে বের করো। দেখো, পল্লবী যে 500 টাকা 9 মাসের জন্য রেখেছিল, পল্লবীর 500 টাকা কত মাস খাটে? 9 মাস। এই যে 9 মাস, 9 দিয়ে গুণ করে দিবা, ইজডু দিবা। আর রাজিয়া আছে, রাজিয়ার 600 টাকা কত মাস খাটায়? 5 মাস খাটায়, তাহলে একে 5 দিয়ে গুণ করব। এইভাবে করে নিলে পরে এটা মূলধনের অনুপাত পাবো, আর এই মূলধনের অনুপাতটা হয়ে যাবে লভ্যাংশ অনুপাত। একই সময়ের ক্ষেত্রে আমাদের যে বলেছিল যে লভ্যাংশ তাদের মধ্যে যে বণ্টিত হবে কত অনুপাতে, তো লভ্যাংশ বণ্টিত হবে এই অনুপাতে। তো এখানে সরলটা করি, দুটো শূন্য কেটে দিলাম, 5 5 কেটে দাও, 9 আর 6 দেখো 3 দিয়ে কাটাকাটি করি, 3 3 9, 3 2 6, অনুপাতটা দাঁড়িয়ে গেল 3:2। দেখো 3:2 আমাদের এই নাম্বার যে অপশানটা মিলছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। 1 2 নম্বরটা দেখো, আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে একটি, x² - 6x + 2 = 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি জানতে চেয়েছে কত হবে। দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি, তা দেখো আমরা বের করব, অতএব বীজদ্বয়ের সমষ্টি বের করব। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি যে সূত্রটা মনে রাখো, -b/a, এটা বীজদ্বয়ের সমষ্টি। এখানে বি এ কী জিনিস আমি তোমাদের এখানে একটু বুঝাই। যে কোনো একটি যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এভাবে হয়, a² + bx + c = 0। এভাবে একটি দ্বিঘাত সমীকরণ লেখা হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি বলা হয় দুটি বীজ, একটা বীজ আলফা একটা বিটা, তাহলে আমরা আলফা প্লাস বিটা বীজদের যোগফল, যেটা বীজদের সমষ্টি, তার সূত্রটা -b/a, এটা একটা হয়। আর আলফা বিটা যেটা বীজদের গুণফল, সেটা হয়ে যাবে c/a। তাহলে এই যে বীজদের সমষ্টি -b/a, এই যে বীজদের যোগফল বা সমষ্টি -b/a, এটা মনে রাখবা। এখানে b বলতে x এর সহগ, আর a হচ্ছে s² সহগ, cটা ধ্রুবক পাঠ। তো এই যে b আছে, b এর জায়গায় বসাবো x এর সহগ, x এর সহগ -6, তাহলে এখানে আমরা -6 বসাবো b এর জায়গায়। আর a হচ্ছে দেখো s² সহগ a, তাহলে s² সহগ কিছু নয় তো 1 ধরো, এখানে আমরা 1 বসে দেবো। তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এই যে 6, +6 বলতে আমরা 6 এখানে প্লাসটা বসাই না, তো আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে 6। 6 দেখো আমাদের সি নাম্বার যে অপশানটা আছে, তাহলে অপশান আমাদের সি নাম্বার দাঁড়িয়ে গেল। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1 3 নাম্বার। এখানে দেখো দেওয়া আছে x ভেরিয়েস y দেওয়া আছে, এবং দেখো এখানে বলেছে y এর মানটা যখন 8, ঠিক আছে, তখন x এর মানটা আমাদের 2 বলেছে। এই যে y এর মান 8 হলে, y এর মানটা 8 কখন হবে? যখন x এর মানটা 2। এবার বলছে y এর মান যখন 16, y এর মান যখন 16 তখন x এর মান কত সেটা কিন্তু বের করতে বলেছে। x এর মান বের করতে হবে। তা আমরা প্রথমে করব কি, এই যে এখানে তোমরা ভেদটা দেখতে পাচ্ছ, x ভেরিয়েস y, আমরা ভেদ তুলে দেব। তাহলে x সমান সমান, ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে,
তারপর ওয়াইটা বসিয়ে দেবো। এভাবে ভেদ তুলে দিতে হয়। আর এখানে কে এর পরিচয় দিবা, এখানে তোমরা লিখবা পাশে যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দেবা, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা আচ্ছা একে আমি 1 নং নাম দিয়ে দিচ্ছি। এবার এই মানগুলো বসাবো। প্রথম যে পার্টটা আছে দেখতে পাচ্ছ, ওয়াইয়ের মান 8, এক্সের মান 2, এই মানগুলো বসাই এখানে। তাহলে এক্সের জায়গায় আমরা 2 বসাবো, কে গুণিত আর ওয়াইয়ের জায়গায় আমি 8 বসিয়ে দেবো। কাটাকাটি করে 2 × 2, 2 × 4 = 8, 1 সমান এখানে কে গুণিত এই যে আমাদের 4। তাহলে এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাব। কে সমান দেখো 1/, এটা আমাদের 4 হয়ে যাবে। এটা হচ্ছে কে এর মান। এবার কে এর মানটা আমরা এই যে 1 নঙে বসিয়ে দেবো। তা আমরা লিখব 1 থেকে যদি আমরা বলি x সমান দেখো এই যে কে ছিল, কে এর জায়গায় বসাবো 1/4 ওয়াইটা। এবার দেখো ওয়াইয়ের মান যখন 16 তখন এক্সের মান কত, তাহলে ওয়াইয়ের মান 16, তাহলে এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 16 বসাবো। তো অতএব x সমান 1/4 গুণিত ওয়াইয়ের জায়গায় 16, 4 × 4 = 16, কাটাকাটি করো। তাহলে x সমান দেখো আমরা কত পেয়ে যাবো, 4 পেয়ে যাবো। তাহলে এক্সের মান 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অপশান দেখে নাও, অপশানটা লক্ষ্য করো, আমাদের বি নাম্বার অপশানটা কিন্তু মিলছে। এই যে আমাদের বি নাম্বার অ্যান্সার। তাহলে এখানে আমি বি নাম্বার দিয়ে দেবো। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। পরে আমাদের দেখো আমরা করাবো 1 এর 4 নাম্বারটা। কি বলছে এখানে প্রশ্নটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করে, তো তাহলে একটা বড় বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত আছে। তাহলে এইভাবে আমি একটি বৃত্ত তৈরি করলাম, আর এখানে আর একটা বৃত্ত আমি ছোট করে তৈরি করলাম, এই যে। তাহলে এখানে বড় বৃত্তের কেন্দ্রবিন্দু আর এই ছোট বৃত্তের কেন্দ্রবিন্দু। আচ্ছা এটা কেন্দ্র আমরা এ নাম দিয়ে দিলাম, এ কেন্দ্র। এই কেন্দ্রটা আমি এটা বি নাম দিয়ে দিলাম, এটা বি কেন্দ্র। এবার দেখো ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে, আমি এইভাবে যোগ করে দিচ্ছি। আর স্পর্শ করেছে, ধরে নাও এটা সি বিন্দুতে স্পর্শ করেছে বৃত্ত দুটি। তো এই যে বৃত্ত দুটি পরস্পর এই যে অন্তঃস্পর্শ করে, ভিতরে দেখো দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, ভিতর দিকে স্পর্শ করেছে। আর এখানে এই যে আমাদের দেখো এ বি সি, সেটা আমাদের সি বিন্দু, এ বি সি যোগ করে দিলাম। তো এরা কিন্তু এভাবে সমরেখ হয়। এটা একটা ধর্ম, তোমাদের একটা উপপাদ্য আছে, আমি তোমাদের যদি উপপাদ্যটা দেখাই। দেখো দুটি বৃত্ত এভাবে যদি অন্তঃস্পর্শ করি, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু আর স্পর্শ বিন্দু সমরেখ হয় সবসময়। এটা তোমাদের উপপাদ্য আছে, চলো আমি বই থেকে দেখিয়ে দিই। পেজ নাম্বার তোমরা এসো 215 পেজে। এই যে 215 পেজে আছে তোমাদের উপপাদ্য 42। দেখো উপপাদ্য 42 লক্ষ্য করো, এই যে এইভাবে এই ছবিটা দেখো, এই যে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করেছে, এ কেন্দ্র বি কেন্দ্র আর এই যে পি বিন্দু স্পর্শ বিন্দু, এই তিনটি বিন্দু সমরেখ হবে। এ পি বি, এই যে এ পি বি সমরেখ হবে, সে অন্তঃস্পর্শ করলেও হবে আর বহিঃস্পর্শ করলেও হবে, ঠিক আছে। এই তিনটি বিন্দু কী হয়, সমরেখ হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাব এই তিনটি বিন্দু সমরেখ আছে, তার জন্য আমরা এভাবে যোগ করে দিতে পারবো। আমাদের এখানে জানতে চেয়েছে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এই যে আমাদের কেন্দ্র আর এই যে আমাদের কেন্দ্র, এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের এ বি কিন্তু বের করতে বলেছে, এই বি কত। আচ্ছা এখানে বৃত্ত দুটির ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের এখানে দেখো আমি যদি বলি এসি, এসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের দেওয়া আছে 3.5 সেমি। আর বিসিটা দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, এই যে কেন্দ্রবিন্দু বৃত্তের বিন্দু, তাহলে এটা ব্যাসার্ধ যোগ করলে বিসিটা এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের 2 সেমি দেওয়া আছে। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা এবি আমরা বের করব, এই যে এবি, তাহলে এবি আমরা পাবো কী করে, এসি থেকে বিসি বিয়োগ করলে, এসি থেকে বিসি বিয়োগ করে কিন্তু আমরা এবি পাবো। দেখো চিত্র থেকে পুরো এসি থেকে বিসি বাদ দিলে এই যে এবি, তাই না। তাহলে এসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা 3.5 সেমি, আর বিসি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা 2 সেমি। এটা বিয়োগ করো, বিয়োগটা লক্ষ্য করে এভাবে করবা, 3.5 আর যে 2 পূর্ণ সংখ্যা 2টা বসাবা, দশমিক নিয়ে একটা শূন্য বসাও, তারপরে বিয়োগটা করো, 5.2
2 কত হলো 3, এটা 1 দিলে তাহলে 1.5, এই যে বিয়োগফলটা 1.5 সেমি। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যে এবির মান আমরা কত বের করলাম 1.5। দেখো এটা সি নাম্বার অপশানটা কিন্তু মিলছে। তোমরা এভাবে অ্যান্সারটা এখানে সি এভাবে দিয়ে দেবা, পরীক্ষায় করবা এভাবে, আর সি নাম্বার অপশান মিলছে এখানে সি দিয়ে দেবা। পরের প্রশ্ন 5-এর প্রশ্নটা দেখো, 5 নাম্বার 1-এর 5। পাশের চিত্রে এই যে চিত্রটা দেওয়া আছে, এই পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই যে ডিই সমান্তরাল বিসি, তাহলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা এই যে দেখো যে ডিই সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে লিখতে পারবো। তারপর লিখবা যে যেহেতু দিয়ে লিখছি, যেহেতু ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা বলতে পারবো অতএব দিয়ে বলতে পারবো, দেখো থ্যালাসের উপপাদ্য যেটা ব্যবহার করে আমরা বলতে পারবো এডি বাই ডিবি সমান সমান, আর এদিকে এই বাই ইসি, এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য, এটা মনে রাখবা। কোনো একটা ত্রিভুজের এই যে ডিই সমান্তরাল যদি বিসি হয়ে যায় তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা এটা বলতে পারবো। এখন থেকে এদের মানগুলো কিন্তু দেওয়া আছে। এডির মান লক্ষ্য করো, এই যে x+3 এখানে বসিয়ে দিয়েছে, তা আমরা x+3 বসাবো এডির জায়গায়। আর ডিবিটা দেখো 3x + 19, তো এখানে লিখবো 3x + 19 সমান সমান, আবার এর মান x, আর ইসি আছে, ইসির মান 3x + 4, তাহলে দেখো এখান থেকে আমরা মান এক্সের মানটা বের করে নিতে পারবো। তো এখানে যদি বর্গগুণ করা হয়, দেখো এভাবে কণাগুণি গুণ করো, তো এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা, তাহলে আমরা চলো আগে এটার সঙ্গে এটাই করি। তাহলে এখানে আচ্ছা এটার সঙ্গে করি, ঠিক আছে, এটা বড় আছে সংখ্যাটা। তাহলে এক্স দিয়ে যদি গুণ করা হয় তাহলে x × 3x + 19, আর এইদিকে দেখো এটা আর এটা, তাহলে এটা x + 3, x+3 বসালাম, আর এটা 3x + 4। এখন আমাদের রাশি গুণ করতে হবে, ওকে। তাহলে x দিয়ে যদি গুণ করো তাহলে দেখো 3x আর x, তাহলে 3টা বসে যাবে x এ s², 19 আর x গুণ করলে 19x, আর এখানে গুণ করো x আর 3x, তাহলে x এ 3, মানে 3টা বসিয়ে দাও, x এ আর x এ s² হবে, আমি গুণ করি। এবার x দিয়ে 4কে প্লাস x আর 4 গুণ করে, এটা আমাদের x আছে, x আর 4 গুণ করে এটা 4x প্লাস, এবার x দিয়ে কমপ্লিট করলাম, x দিয়ে এটাকে, এবার 3 দিয়ে +3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে 3 × 3 = 9, আর এক্সট্রা আছে, এক্সট্রা বসিয়ে দেবা, যে 3 × 3 = 9, এক্সট্রা বসিয়ে দাও প্লাস, আর 3 আর 4 গুণ, 3 × 4 = 12। এইভাবে দেখো গুণটা করে নিতে হবে। আচ্ছা এখানে দেখো 3s², তো সমান সমানে উভয় দিকে যদি সমান থাকে তাহলে এটা তোমরা কেটে দিতে পারবা, উভয় পক্ষে সমান মান কেটে যায়। আচ্ছা এক্সগুলো বাঁদিকে নিয়ে আসি। আচ্ছা এখানে আমাদের 19x, দেখো এখানে দু জায়গায় x আছে, তো সদৃশ্য রাশি যোগ হবে, 9x আর 4x, এটা যোগ করে তোমরা 13x পেয়ে যাবা, 13x, আর এটা আমাদের +12 আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এক্সগুলোকে যে বাঁদিকে নিয়ে আসি, এটা 19x, এটা -13x সমান সমান কত, এটা আমাদের 12। তাহলে এখানে আমাদের বিয়োগ হবে, দেখো 19x থেকে যদি 13x বিয়োগ করি, তা লক্ষ্য করো 3 কত হলো 9, 3 কত হলো 9, এটা 6 দিলে, এটা 19 থেকে 13 বিয়োগ করে 6 পাবা, 6x হয়ে যাবে। আর এদিকে আমাদের আছে 12, 6 দিয়ে কাটাকাটি করো, 6 দিয়ে 12, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। এক্সের মান বের করতে বলেছিল, দেখো অপশান দেখে নাও, এক্সের মানটা দেখো এই যে 2 ডি নাম্বার অপশানটা মিলছে, ডি নাম্বার মিলছে, তো এইভাবে এখানে এইভাবে ডি তোমরা দিয়ে দেবা অপশানটা। পরের প্রশ্নতে আমরা আসবো 6 নাম্বার প্রশ্ন, 1-এর 6-এরটা। দেখো এখানে বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। অর্ধগোলকের সমগ্র তল, যার ব্যাসার্ধ কিন্তু 7 সেমি দেওয়া আছে,
অর্ধগোলক দেখো, অর্ধগোলকের আমি ছবিটা এঁকে দেখাই তোমাদের। অর্ধগোলক একটা বাটির ছবি। এই যে আমাদের একটি বাটি, এই যে বাটির মুখটা। এইভাবে আমরা অর্ধগোলকের চিত্র তৈরি করতে পারবো। ঠিক আছে, অর্ধগোলক বলতে তোমাদের যে বলি, এই যে আমাদের এটা সম্পূর্ণ গোলক, সম্পূর্ণ গোলক যেটা ফুটবল আকৃতির, একে যদি মাঝ বরাবর কেটে দাও তাহলে এইভাবে একটা আকৃতি দাঁড়াবে, যেটা অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতল যদি দেখো, এই যে গোলকটা আছে, এই গোলকের সমগ্রতল বা বক্রতলের যে ক্ষেত্রফলটা, সেটা হয় 4, আমি ব্যাসার্ধ যদি r ধরে নিই এখানে, তাহলে 4 পাই r স্কোয়ার হয়। আর এই অর্ধগোলকের ব্যাসার্ধ আমি r নিয়ে নিলাম, এটা কেন্দ্রবিন্দু, ব্যাসার্ধ r। তাহলে অর্ধগোলকের এখানে দেখো দুটি তল আছে। দেখো, গোলকের একটি তল মানে সমতল, একটি তল পাওয়া যায় যেটা বক্রতল পাওয়া যাবে। আর অর্ধগোলকের দুটি তল পাওয়া যায়, একটি বক্রতল, এই তলটা বক্রতল, আর এই যে উপরের তলটা এটা সমতল, এই যে বাটির যে মুখটা, তাই না, সমতল, এটা বৃত্তাকার আকৃতি আছে, বৃত্তাকার। আচ্ছা, বক্রতলের যে ক্ষেত্রফল অর্ধগোলকের, এই বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদের যেটা জানতে হবে, মানে এই যে সম্পূর্ণ যে বক্রতলটা আছে, সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। তাহলে অর্ধেকটার কত হবে, তাহলে একে 2 দিয়ে ভাগ করে, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে দেখো, এই যে আমরা 4 পাই r স্কোয়ারকে 2 দিয়ে যে ভাগ করো, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4, তাহলে এটা হবে 2 পাই r স্কোয়ার। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 2 পাই r স্কোয়ার। এবার এই যে তলটা আছে সমতল, সমগ্র তল যখন বলেছি অর্ধগোলকের, তার বক্রতলটা আর উপরের সমতলটা নিয়ে হবে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল তো বের করলাম, এবার এই সমতলের ক্ষেত্রফলটা বের করব। সমতলটা কিন্তু এখানে বৃত্তাকার আছে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো। তাহলে এই যে সমতলটা, এর ক্ষেত্রফলের সূত্র হবে, বৃত্তের ক্ষেত্রফল যেটা, সেটা হবে পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার। এখন এই সমতলটা নিয়ে আর এই যে বক্রতলটা, অর্ধগোলকের সমতল আর বক্রতল, এই দুটো তল নিয়ে আমাদের হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা দেখো, এই দুটো তলের যোগফল হবে, বক্রতল 2 পাই r স্কোয়ার আর সমতলটা পাই r স্কোয়ার। তাহলে এটা যদি তোমরা সরল করো, দেখো এই যে পাই r স্কোয়ার এখানে দুটো আছে আর পাই r স্কোয়ার এখানে একটা, তাহলে দুটো আর একটা 3টা, 3 পাই স্কোয়ার পেয়ে যাবা। তাহলে এই যে আমরা বের করলাম সূত্রটা, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই r স্কোয়ার। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে আমাদের সেই অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি বলেছে, মানে r এর মানটা 7 সেমি। তাহলে এখানে 3, আর অপশানগুলো লক্ষ্য করো, এই পাইগুলো কিন্তু দেওয়াই আছে, পায়ের মান বসানো হয়নি, তার আমরা পাইটা রেখে দেবো, এই যে পায়ের মান বসাচ্ছে না। আর এই যে এখানে r স্কোয়ার আছে, তাহলে r হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমাদের 7 সেমি বলেছে প্রশ্নে, r এর জায়গায় লিখবো 7, তার স্কোয়ার, এককটা বর্গ সেমি লিখবা। আচ্ছা, এখানে আমি 3 পাই লিখে দিলাম, আর 7-এর স্কোয়ার হচ্ছে 7 গুণিত 7 বর্গ সেমি। 3 পাই 7 7 হয় 49 বর্গ সেমি। এখন 3 দিয়ে গুণ করে নেব 49কে, 3 নং 27-এর 7, আর 3 4 12, 12 আর হাতে 2, 13 14, আর এদিকে পাইটা বসিয়ে দাও, 147 বর্গ সেমি। এই যে আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেটা কত পেয়ে গেলাম, 147 পাই বর্গ সেমি। দেখো তো অপশান, এখানে 147 পাই বর্গ সেমি, যেটা সি নাম্বার অপশানটা মিলছে, এই যে আমাদের এটা সি নাম্বার অ্যান্সারটা। তাহলে এখানে যদি সি নাম্বার মিললো, তো তোমরা এইভাবে সিটা দিয়ে দেবো। পরে আমরা চলে আসবো, দেখো 7 নাম্বার প্রশ্ন। 1-এর 7-এরটা করাবো। এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে r/2 একক এবং ত্রিজ্যক উচ্চতা 12 একক হলে সেই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। শঙ্কুর, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু যেটা আছে, শঙ্কুর ছবিটা আমি একটু তৈরি করি। দেখো শঙ্কুর চিত্রটা এভাবে তোমরা আঁকো, আগে ভূমিটা তৈরি করো। শঙ্কুর ভূমিটা হয় বৃত্তাকার, তাহলে আমরা এই যে একটি বৃত্তাকারের চিত্র তৈরি করলাম।
আচ্ছা, যেহেতু শঙ্কুর ভূমি হবে না, তাই বৃত্তাকারটা একটু ডিম্বাকারের মতো তৈরি করলাম। এভাবে এদিকে এভাবে যোগ করে দাও, আর এদিকে এভাবে করে যোগ করে দাও। তাহলে এভাবে তোমরা একটা শঙ্কুর ছবি তৈরি করতে পারো, যেটা বরের টপুর। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি শঙ্কুর লম্ব উচ্চতা তৈরি করব। এ হচ্ছে এখানে নাম দিয়ে দিই, এটা হচ্ছে শঙ্কুর ভূমির কেন্দ্র ও নাম দিলাম, এটা শঙ্কুর ও, এটা ভূমির ব্যাসার্ধ। আর শঙ্কুর লম্ব উচ্চতা যেটা ও এ নাম দিলাম, এটা হচ্ছে লম্ব উচ্চতা। এখানে ভূমির ব্যাসার্ধ যেটা, এই যে ও এটা কিন্তু আমাদের r/2 দেওয়া আছে। আর তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা যেটা এবি, এই এবির মানটা আমাদের দেওয়া আছে 2l। ঠিক আছে। আচ্ছা, সাধারণত ভূমির ব্যাসার্ধ r হয় আর তির্যক উচ্চতা l হয়, কিন্তু এখানে দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ r/2 আর তির্যক উচ্চতা 2l দেওয়া আছে। তা সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের আমাদের সূত্রটা জানতে হবে আগে। দেখো, সমগ্রতল বলতে আমরা কীভাবে বুঝি, আমি তোমাদের এখানে দেখাই একটি অন্য শঙ্কু এঁকে আমি দেখাচ্ছি, যার ভূমির ব্যাসার্ধ আচ্ছা, এখানে দেখো, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম ধরো অন্য কিছু নাম দিই, এটা আমি দিলাম PQ, এখানে আর নাম দিয়ে দিলাম PQR। এমন একটি শঙ্কু আছে যার ভূমির ব্যাসার্ধ r, ঠিক আছে, তির্যক উচ্চতা হয় l, আর শঙ্কুর উচ্চতা হয় h, লম্ব উচ্চতা যেটা, এটা লম্ব উচ্চতা। এই কোণটা আমাদের কী হবে, সমকোণ, এটা 90 ডিগ্রি, মানে যে PQR যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ দাঁড়াবে। ঠিক আছে। সাধারণত শঙ্কুটার চিত্রটা এভাবে হবে, যার ভূমির ব্যাসার্ধ r ধরতে হয়, লম্ব উচ্চতা h নিতে হয়, আর তির্যক উচ্চতা l নিতে হয়। এবার এই শঙ্কুর আগে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা তৈরি করব। দেখো, সমগ্রতল বলতে এই যে শঙ্কু, যেটা বরের টপুরটা দেখতে পাচ্ছ, একটা বরের টপুর যে উদাহরণ, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল, এই দুটো নিয়ে কিন্তু শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে পার্শ্বতল যেটা, তাহলে শঙ্কুর পার্শ্বতল উপরের তলটা, এই তলটাকে বলা হয় পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয় πr/l। ঠিক আছে। এই যে উপরের তলটা, এই ভূমির তলটা বাদ দিয়ে যে পার্শ্বতলটা থাকে, বরের উপরের যে অংশটা, গোলাকার অংশটা, সেই আমাদের যে পার্শ্বতলটা πr/l। ওকে। আর ভূমির যে ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিটা কিন্তু বৃত্তাকার, তো ভূমির ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল, আর এই ভূমির ক্ষেত্রফলটা হবে বৃত্তের ক্ষেত্রফল, মানে πr²। তাহলে এই দুটো ক্ষেত্রফল নিয়ে শঙ্কুর দাঁড়াবে সমগ্রতলের ক্ষেত্রফল। তার সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা, এই তলটা নিব, ঠিক আছে, এই তলটা নিয়ে আর এই তলটা নিয়ে, এই দুটো তল নিয়ে আমাদের যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, দেখো যেটা আমি বলবো যে πr/l পার্শ্বতলটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে πr²। এটা দাঁড়িয়ে গেল শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি একটু সরল করি, πr কমন নিয়ে নিচ্ছি, πr কমন নিয়ে নিলাম। আমাদের এখানে রয়ে গেল l প্লাস r। আচ্ছা, এই হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, এটা মনে রাখবা। এবার আমাদের এই ক্ষেত্রে যে শঙ্কুটা ছিল, যার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে r/2, মানে বলতে গেলে এখানে rটাই আছে আমাদের কত, ঠিক আছে। আমি যদি এখানে নামগুলো, আচ্ছা এখানে যাই হোক, এখানে rটাই আছে আমাদের r/2, এই যে r/2, এটাকে যদি ধরো r1, এটা যদি l1 করি, এই যে আমাদের দেখো এটা r1, এদেরকে আমি l1 করলাম, ঠিক আছে, এটা আমাদের r1, এটা r1 l1 r1, মানে r1টা যেটা r1টা আছে এখানে r/2, আর এই যে আমাদের তির্যক উচ্চতা যেটা l1 আমি ধরেছি, এই যে l1 আছে আমাদের 2l। ঠিক আছে, মানগুলো বসানোর জন্য আমি r1 l1 করে দিলাম, যেহেতু আমাদের এখানে r আছে আর l আছে। তাহলে চলো, তাহলে এই ক্ষেত্রে যদি মানগুলো বসাই, তো দেখো r এর জায়গায় বসাবো কিন্তু এখন r/2, ব্যাসার্ধ যেহেতু r/2, r1-এর জায়গায়, তাহলে এখানে আমরা বসাবো r/2, আর l1টা কিন্তু 2l, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 2l, আবার r1 বসাবো r/2, তাহলে এখানে আমরা বসাবো r/2, দেখো ওই মানটা বসিয়ে দিলাম।
তাহলে আমাদের যে শঙ্কুটির কথা বলা হয়েছিল সেই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। এখন একটু সরল করি আমরা এখানে। আচ্ছা এটা লক্ষ্য করি এখানে পাই। আচ্ছা আমি এখানে r/2 আছে। আমি এক কাজ করি, আমি এই ভিতর থেকে আমি কত কমন নিয়ে নেব, ধরো 2 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা আমাদের l হয়ে যাবে। এবার এখানে দেখো এটা r/2 তো ছিল, 2 কমন নিয়েছি বলে আর একটা 2 এখানে দিয়ে দেবা। ঠিক আছে, ভিতর থেকে 2 কমন নিলে পরে এভাবে কিন্তু কমন নিতে পারবো। এখানে 2 ছিল, 2 নেওয়া হয়ে গেছে এই জায়গা থেকে, l থাকলো। আর এখানে 2 কমন যাচ্ছে না, তো তাহলে এই দুইটাকে নিচে দিয়ে দাও, এভাবে দিতে পারবা। তাহলে এই 2 কেটে গেল আমাদের, এখানে থেকে গেল আমাদের বাইরে পাই আর এখানে ভিতরে রয়ে গেল l প্লাস, এটা আমরা লিখতে পারবো r/2 দিয়ে 4 r/4। তাহলে এভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা সাজাতে পারবো। ঠিক আছে, অপশন অনুসারে, যেহেতু অপশানটা দেখো যে বি নাম্বার অ্যান্সারটা যেটা আমাদের দেওয়া আছে, লক্ষ্য করো পাই r ইন্টু l প্লাস r/4। তাহলে আমরা এভাবে কিন্তু সাজিয়ে নিলাম পাই r ইন্টু l প্লাস r/4। তাহলে এখানে এককগুলো যদি দেখি, এককগুলো এখানে আমাদের একক দেওয়া আছে, যেটাকে তোমরা বর্গ একক লিখবা, বর্গ একক। আর অপশানে কিন্তু আমাদের মিলেছে বি নাম্বার, তাই বি নাম্বার দিয়ে দেবা। পরে আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর। এখানে আমাদের দেখো দেওয়া আছে x ভেরিয়েস yz আছে, আর আছে y ভেরিয়েস zx আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে জেড একটি অশূন্য ধ্রুবক হবে। এই যে এখানে যে জেডটা আছে, জেডটাকে ধ্রুবক দেখাতে বলেছে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, প্রথমে আমরা ভেদ তুলে দিই। আচ্ছা এখানে x সমান k1 একটা ধ্রুবক আসবে, ভেদ তুলে দিলে এটা yz। আর এদিক থেকে দেখো এটা y সমান এখানে আমি k2, এটাকে zx হয়ে যাবে। আচ্ছা তো এখান থেকে আমরা কাজ করব, এই যে আমাদের জেডকে দেখাতে বলেছে, জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কি করব, শুধু জেড রাখার চেষ্টা করব। এই যে আমাদের এখানে এক্স আছে না, তাহলে এখানে এক্সের মান জানা আছে, তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে y সমান k2, এই যে জেড রাখলাম, আর এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো k1 yz। দেখো এভাবে কিন্তু মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এই যে y আর y কেটে দিতে পারবা, এখানে কিছু নেই তো 1 দিলাম। তাহলে দিকে 1 সমান এই যে k1 k2, আর এখানে আমাদের যে জেড আর জেড গুণ করে এটা জেড স্কোয়ার হয়ে যাবে। আমি এখান থেকে জেড স্কোয়ার মানটা বের করি, তাহলে জেড স্কোয়ার সমান এটা দাঁড়িয়ে যাবে 1/k1 k2কে আমরা দেখো 1-এর নিচে নামাতে পারবো, k1 k2। তাহলে এখান থেকে জেডের মানটা কত হবে, জেড সমান হয়ে যাবে প্লাস মাইনাস √1/k1 k2। দেখো মানে বর্গ ছেড়ে দিলে প্লাস মাইনাস √, এখানে দিতে হয়। তো এটা হলো আমাদের জেডের মান। তো দেখো জেডের মানটা কী পেলাম, দেখো তো 1/, এখানে তো যে k1 আর k2, তোমাদের এখানে বলে রাখি প্রথমেই যে k1 আর k2 হলো k1 এবং k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে পাশে কিন্তু তোমরা বলে দিবা, ঠিক আছে, k1 এবং k2-র পরিচয় অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এরা যদি অশূন্য ভেদ ধ্রুবক হয়, তাহলে আমরা তো এই যে জেডটা কী পেয়ে গেলাম, জেডটা একটা পেয়ে গেলাম যে অশূন্য ধ্রুবক, তাই তো, এই যে ধ্রুবক এরা। তাহলে জেডটা হয়ে গেল আমাদের একটি অশূন্য ধ্রুবক। এই যে আমরা এখানে ধ্রুবক লিখে দিলাম। এটাতে দেখাতে বলেছিল জেড একটি অশূন্য ধ্রুবক, যেটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা প্রমাণ করে দিয়েছি। তা আমি এখানে লিখে দেবো এই যে প্রুফ লিখে দেবো, প্রুফড, প্রমাণিত যেটাকে বলা হয়। পরে আমরা চলে আসবো 2-এর 2 নম্বরের প্রশ্নটা। তো এখানে বলছে প্রশ্নটা, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি যে বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। কোণ বিএটি 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান বের করতে বলেছে। আচ্ছা আমাদের আগে ছবিটা তৈরি করতে হবে, তারপর প্রশ্নটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে। প্রথমে একটি বৃত্তের কথা বলেছে, তাহলে আমি একটি বৃত্তের ছবি তৈরি করছি। দেখো তাহলে এই যে আমাদের এখানে এভাবে আমি একটি বৃত্তের ছবি তৈরি করলাম। আচ্ছা কেন্দ্রবিন্দু এখানে দেখো কেন্দ্র ও বলেছে, আমি কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। আর এ বি একটি জে বলেছে,
তাহলে আমি এখানে এই যে এ বি, এভাবে এ বি আমি একটি জে এনে নিলাম, বৃত্তের জে। তারপরে দেখো বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে একটি স্পর্শক, এখানে বি বিন্দুতে একটি স্পর্শক নিতে বলেছে। আমি এখানে স্পর্শক যদি তৈরি করে দেখাই, এই যে আমাদের বি বিন্দুতে একটি স্পর্শক, এইভাবে আমাদের একটি স্পর্শক আছে, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে একটি স্পর্শক যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত মানে এই যে এও যুক্ত হবে, আমি এখানে এও যুক্ত করে মানে এওটাকে বাড়িয়ে, ঠিক আছে। আর এখানে এই যে স্পর্শকটাকে যে বাড়ানো হয়েছে কত ছেদ করবে, তাহলে এখানে এও যুক্ত করে এওটাকে যে বাড়িয়ে দিই, আমাদের দেখো কোনো একটি জায়গায় এই যে ছেদ করেছে, আমাদের কোনটা টি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আমি টি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এভাবে কিন্তু চিত্রটা বলেছি। আর বিএটি মানে এই কোণটা দেওয়া আছে 21 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 21 ডিগ্রি। তাহলে বিটিএ মানে এই কোণের মানটা বের করতে বলেছে। ওকে, এবার প্রশ্ন বোঝা গেছে। চলো দেখো এই কোণের মানটা আমরা কী করে বের করব। আমরা কাজ করি, আমরা এখন প্রথমে এই যে ওবিটা যুক্ত করি। তো দেখো আমি ওবি কিন্তু আমাদের এখানে ব্যাসার্ধ, এই যে ওবি আমি যুক্ত করলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে এই যে ও এ সমান সমান ও বি, এটা বলতে পারবো একই বৃত্তের ব্যাসার্ধ। তোমার পাশে বলতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে এ ও বি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে এ ও বি ত্রিভুজের এই দুটো বাহু সমান। তো কোনো একটি ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাই না। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাব, এই কোণটা আমরা কিন্তু 21 ডিগ্রি পেয়ে যাব। মানে ও এ ও বি সমান হলে আমি দেখাবো যে ও এ বি কোণটা সমান সমান হয়ে যাবে ও বি এ, কোণ ও বি এ। ও এ বি, এই যে ও এ বি এর মান 21 ডিগ্রি, যেটা প্রশ্ন বলেছে। তাহলে ও বি এ এই কোণটা আমরা পেয়ে যাবো 21 ডিগ্রি, যেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন দেখো এই যে কোণটা মানে তোমাদের দেখায়, এই যে ও বিটি এই কোণের মানটা কিন্তু আমরা পেয়ে যাব। ওবিটি মানে এই কোণটা। তোমাদের বলে রাখি যে এই যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। মানে এখানে যেটা হবে আমাদের, এখানে তোমাদের বলি যে ওবিটা কিন্তু লম্ব হবে কার উপর, বিটির পর। এই বিটি ওবি ব্যাসার্ধ লম্ব হবে স্পর্শকের উপর, মানে বিটি স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে এই কোণটা আমাদের কী তৈরি দাঁড়াবে, আমাদের 90 ডিগ্রি দাঁড়িয়ে যাবে না ওবিটি কোণটা। তাহলে ওবিটি কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এই যে এওবি কোণটা কিন্তু আমরা পেয়ে যাব। এওবি ত্রিভুজের দুটি কোণ তো জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে আমি এখন বের করব কোণ এওবি। দেখো তো এওবি কোণটা কত হবে, তাহলে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণের মান জানা আছে তাদের যোগফলটা বিয়োগ করে দিতে হয়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি যোগ 21 ডিগ্রি, তাই তো। ত্রিভুজের ধর্ম, কোনো একটা ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা এই নিয়মই পাওয়া যায়। এই যে 3 নম্বর কোণটা 180 ডিগ্রি, এদের যোগফলটা এখানে আমাদের বিয়োগ হবে, এদের যোগফলটা আমরা পেয়ে যাব 42 ডিগ্রি। 21 যোগ করে 42 ডিগ্রি, এটা বিয়োগ করো। আচ্ছা, এখানে যদি বিয়োগটা দেখাই, 2 কত হলো 10, এটা হয়ে গেল আমাদের 8 দিলে, আর 8টা হয়ে গেল আমাদের 7 হয়ে গেল, ঠিক আছে 8টা। আচ্ছা, আমি দেখো ইওবি কোণের মানটা আমাদের প্রয়োজন না বের করলে হতো, আমরা যেহেতু তোমাদের দেখাই যে এই যে কোণটা, তাই তো। আচ্ছা, এই যে কোণটা এটা হচ্ছে ইওবি ত্রিভুজের বহিস্থ কোণ, এই কোণটা মানে এটাকে বলবো বিওটি। এই কোণের মানটা কিন্তু আমরা একবারই বের করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি এটা বের করে নিচ্ছি যখন, তাহলে এই দিক থেকেও কিন্তু বের করা যাবে। এটা যে আমাদের এটি সরল কোণ। চলো আমি এই নিয়মটা দেখিয়ে দিই যখন আমরা বের করছি। তাহলে 2 কত হলো 10, 8 দিলে, আর এটা আমাদের হয়ে যাবে 7, 4 কত হলো 60, এটা আমাদের 3 দিলে, ঠিক আছে। আর এখানে এই যে 138 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 138 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাবো যে এটি সরলরেখাংশ ওবি দণ্ডায়মান, তাই দুটো কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা এবার যদি আমরা বের করতে চাই কোন কোণটা, কোণ বিওটি,
বিওটির মানটা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে আমরা 138 ডিগ্রি বিয়োগ করে দেব। এটা বিয়োগ করো, 8 কত দিলে 10, 8 কত দিলে 10, এটা হয়ে যাবে আমাদের 2 দিলে, আর এটা হয়ে গেল 7, 3 কত দিলে 7, 4 দিলে 42 ডিগ্রি। দেখো এই কোণটা আমরা 42 ডিগ্রি, এই কোণটা আমরা কিন্তু একবারে বের করতে পারতাম। কী করে তোমাদের বলে দিই এখন, যে এই যে এওবি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এওবি ত্রিভুজের এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। তাহলে কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে, মানে এই দুটো কোণের যোগফল মানে 42 ডিগ্রি। দেখো এই কোণটা 42 ডিগ্রি দাঁড়াবে। এভাবে তোমরা বহিস্থ কোণের ধর্ম অনুসারে বের করতে পারো, বা যেভাবে আমি করে দেখালাম এই নিয়মটাও হবে। আমরা এই ত্রিভুজের এই কোণটা বের করলাম, আর এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাব, কারণ দুটো কোণ মিলে 180 ডিগ্রি। এই যে আমাদের এটি সরলরেখাংশ, এই দেখা যাচ্ছে, দেখো এটি সরলরেখাংশ, এক সরল কোণ 180 ডিগ্রি, এই দুটো কোণ নিয়ে। তাহলে এটা যদি 138 ডিগ্রি হয়, তাই এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 138 ডিগ্রি বিয়োগ করে যেটা আমরা বের করলাম, দেখো এই যে 42 ডিগ্রি। তাহলে আমরা এই যে বিওটি ত্রিভুজ থেকে আমরা দুটো কোণ কিন্তু পেয়ে গেছি, এটা 90 ডিগ্রি, এটা 42 ডিগ্রি। তাহলে এখন তো আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে বিওটি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের কি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে হয়ে যাবে, বা ত্রিভুজের ধর্ম অনুসরণ করতে পারো। তাহলে এখানে আমি লিখছি ত্রিভুজ বিওটি থেকে আমরা কোন কোণটা বের করতে চাইছি? আমাদের যে কোণটা বের করতে বলেছিল বিটিএ, এই যে বিটিএ, এখন আমি বিটিও নাম দিচ্ছি আমি, ঠিক আছে? আমি কোণ বলবো বিটিও, তারপরে আমরা বিটিও এর জায়গায় এ বলে দেবো পরে। তাহলে দেখো তো, তাহলে আমরা এই কোণটা আমরা বের করতে চাইছি বিওটি ত্রিভুজের এই যে বিটিএ, এই কোণটা। দুটো কোণ জানা আছে, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা সেই দুটো কোণের যোগফলটা বাদ দেব, এই যে 90 ডিগ্রি যোগ আর 42 ডিগ্রি, ওকে? তাহলে 180 ডিগ্রি এদের যোগফলটা দেখো, এটা হয়ে গেল 2, আর এদিকে 9 আর 4 13, 132 ডিগ্রি। এবার এটা আমরা বিয়োগ করে নেব, 2 কত দিলে 10, এটা 8, এটা হয়ে গেল 7, 3 কত দিলে 7, এটা 4 দিলে, দেখো 48 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের যে কোণটা বললাম, এই যে এই কোণটাকে এই যে বিটিও আছে না, ও এর জায়গায় আমি এ বসাতে পারবো। এই দেখো বিটিও বা বিটিএ একই তো সরলরেখাংশ, ও এর জায়গায় এ করতে পারো। তা দেখো আমাদের বিটিএ কোণটা কত দাঁড়ালো? 48 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো পরের অঙ্ক, পরের পেজে আমরা চলে আসবো, 131 পেজে চলে এসো। দেখো এখান থেকে আমাদের এই যে 2 এর 3 নম্বর যে অঙ্কটা আছে 131 পেজে, কী বলছে অঙ্কটা? এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, মানে ব্যাসার্ধকে 50% বৃদ্ধি করবে, তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা এই অঙ্কটার জন্য আমাদের যে করে দেখাবো, দেখো এখানে আমাদের যেটা করতে হবে, যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করবে না, তা প্রথমে গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে এটা হচ্ছে 2 এর 3 নম্বরটা, তা আমরা লিখব ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম r একক। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র গোলকের, সেটা হয় 4 পাই r স্কোয়ার বর্গ একক। বক্রতল বলতে গোলকের সমগ্রতল। এই যে আমাদের যে একটা গোলক দেখছো ফুটবল আকৃতির, এই যে ফুটবলের যে উপরে যে পুরো সম্পূর্ণ বক্রতলটা, তাই তো, যেটাকে সমগ্রতল বলা হয়, তারই ক্ষেত্রফলটা 4 পাই r স্কোয়ার, যখন গোলকের ব্যাসার্ধ r হয়, যার ব্যাসার্ধ আমরা r একক ধরে নিয়েছি। আচ্ছা, এখন দেখো গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে, তাহলে 50% বৃদ্ধিতে গোলকের ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের জানতে হবে। তো আমি এখানে লিখব 50% বৃদ্ধিতে
50% বৃদ্ধিতে গোলকের ব্যাসার্ধ হবে দেখো, আগে তো ছিল আর একক, এর সঙ্গে যোগ হবে আর এর 50%, তাই তো। আর এর 50% দেখো 50/100, এই যে আর এর 50% বাড়াবে, তাহলে আগে আর ছিল, এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাই যে আর যোগ, এটা 0 0 কাটাকাটি করো, 5 দিয়ে 10, তাহলে এখানে দাঁড়িয়ে গেল r/2 দাঁড়িয়ে গেল। ভগ্নাংশে যোগবিয়োগ করো, 2 লসাগু, এটা 2r প্লাস 2 দিয়ে মিলে গেলে এই যে আমাদের rটা নেমে যাবে। উপরে দেখো এটা পেয়ে যাবে 3r আর নিচে 2, তাহলে এত একক। এটা এখন কিন্তু দাঁড়ালো গোলকের ব্যাসার্ধ। তাহলে এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখবো আমরা এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র যেটা জানো 4πr²। এখানে আরটা এখন পেয়ে গেলাম, এই যে আর হচ্ছে ব্যাসার্ধ 3r/2, তাহলে ব্যাসার্ধ আমরা লিখব 3r/2, তার স্কোয়ার 4πr² বর্গ একক। আচ্ছা, এটাকে আমরা যদি সরল করি, দেখো 3-এর বর্গ এটা 9, এটা r², আর 2-এর বর্গ এটা 4 হয়ে যাবে, বর্গ একক। এখানে আচ্ছা আমরা এখানে এক কাজ করি, আচ্ছা এটা 4 আচ্ছা 4 কেটে দিচ্ছি, আমরা 4 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে 9πr² বর্গ একক, এটা দাঁড়িয়ে গেল। তাহলে দেখো 50% বৃদ্ধিতে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু এটা হয়ে গেল। আগে ছিল গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², এটা থেকে বেড়ে হয়েছে এটা, তার কতটা বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল সেটা আমরা বের করব। তাহলে এখানে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই যে দেখো এখন 9, আমাদের যেটা 9r², 9πr² থেকে আমাদের বাদ দিতে হবে আগের যেটা ক্ষেত্রফল ছিল 4πr²। তা 9 থেকে 4 বিয়োগ, এটা হবে 5πr² বর্গ একক। তাহলে এখন ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় এতটা, মানে এতটা বেড়ে গেছে ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, শতকরা কিন্তু আমাদের বের করতে বলেছে, শতকরা বৃদ্ধিটা। তা আমরা লিখব অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, এভাবে লিখি। তা আমরা লিখব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় যে বৃদ্ধি, দেখো শতকরা কীভাবে বৃদ্ধি পাবে কতটা, সেটা পাওয়ার নিয়মটা দেখো। যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এই যে 5πr², সেটা উপরে বসাও। আর ক্ষেত্রফল যে বৃদ্ধি পেয়েছে কী থেকে, এই যে এটা যে বাড়লো সেটা প্রথমে ছিল 4πr², তাহলে এখানে 4πr² নিচে দিবা। আর যদি শতকরা বৃদ্ধি বের করছো, সেটা 100 দিয়ে গুণ করে দেওয়া। তাহলে এখানে πr² কেটে দিলাম, 4 আর 100 কাটাকাটি করে 4 25 100 হয়, 4 25 100। এখন আমাদের দেখো 25 আর 5 রইল, 25 5-এ গুণ করো, 25 5-এ 125, তাহলে 125%। এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরে আমরা আসবো 2-এর 4-এর প্রশ্নটা। দেখো 2-এর 4 নম্বরের প্রশ্নটা বলছে, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 সেমি এবং তির্যক উচ্চতা 2.5 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। অ্যান্সারটা 6π হবে, মানে পাই দিয়ে অ্যান্সারটা আছে। তা দেখো আমরা প্রথমে শঙ্কুর ছবিটা তৈরি করে নিই। দেখো শঙ্কুর যে চিত্রটা হয় এভাবে, এখানে আমি তৈরি করি। এইভাবে করে শঙ্কুর এখানে আমি লম্ব উচ্চতা দেখাচ্ছি, সেটা হচ্ছে শঙ্কুর ভূমির কেন্দ্র ও, এখানে
ও এ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমি আর ধরলাম, আর এটা হচ্ছে আমার বি দিলাম, ও বি লম্ব উচ্চতা যেটাকে এইচ ধরা হয়, আর এ বি তীর্য উচ্চতা এটাকে এল ধরা হয়। আচ্ছা, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, এই যে শঙ্কুর সমগ্রতল যে ক্ষেত্রফলটা আমি দেখালাম তোমাদের একটা অঙ্কে, আবার দেখাচ্ছি। শঙ্কুর সমগ্রতল বলতে এই যে উপরে পার্শ্বতলটা আর নিচের যে ভূমিতলটা, এই দুটো তল নিয়ে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর তোমাদের জানতে হবে পাই আর এল, আর ভূমির যে ক্ষেত্রফল, ভূমিটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে শঙ্কুর এই যে আমাদের আছে শঙ্কুর পার্শ্বতলটা, এই যে শঙ্কুর পার্শ্বতলটা আর ভূমিতল এই দুটো তল নিয়ে যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এই যে পার্শ্বতল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তা সমগ্রতলের ক্ষেত্রফল দেখো এটা দাঁড়িয়ে গেল, এখানে আমি পাই আর যদি কমন নিয়ে নিই তাহলে এল প্লাস এটা আমাদের আর থেকে যাবে, আর একটা কমন নিয়েছ, তাহলে এই হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের মানগুলো যদি বলি, এই যে ব্যাসার্ধ যেটা আর এর মানটা দেওয়া আছে 1.5 সেমি, আর তির্যক উচ্চতা যেটা আমাদের এল, এখানে এলও দেওয়া আছে কত 2.5 সেমি। চলো মানগুলো বসিয়ে দিই। পায়ের মান বসাবো না, অ্যান্সার কিন্তু পায়ে আছে, তাহলে পায়েটা থাক, আর এর জায়গায় বসিয়ে দেবো 1.5, এই যে আর এর মান 1.5 সেমি, আর এল এর মান 2.5 প্লাস 1.5, এককটা তোমরা লিখবা বর্গ সেমি, লিখে দাও বর্গ সেমি। এখানে পাই রেখে দিলাম 1.5, এটা যোগ হয়ে যাবে, দেখো 5 5 10 0, দশমিক বসালাম, আর 2 আর 1 যোগ করে 3, আর হাতে 1 ছিল 4, এটা 4 বর্গ সেমি। আচ্ছা, পাই গুণিত 15 4 60, আচ্ছা দশমিকের ডান দিকে শূন্যের দাম থাকে না, দশমিকও ভ্যানিস, শূন্য ভ্যানিস, তাহলে 15 4 60 গুণ করলাম, 15 4 60, আর এদিকে একটার পর দশমিক, এখানে একটার পর দশমিক বসালাম, আবার দশমিকের জন্য ডান দিকে শূন্যটা কেটে যাবে, তাহলে আমাদের শুধু 6 বাঁচলো, তার এখানে 6, এই যে আমাদের 6, আর এই যে পাই আমাদের 6 পাই বর্গ সেমি। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের যে মানটা আমরা পেলাম কত 6 পাই বর্গ সেমি। এরপরে 3 থেকে বড় প্রশ্নগুলো। আচ্ছা, বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে, বইয়ের বাইরের প্রশ্নগুলো শুধু করাবো, শুধুমাত্র তোমাদের এই যে 6 দাগে যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে, এই জ্যামিতিক প্রয়োগ অঙ্কগুলো শুধু করাবো, বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো করাবোই। আর এই যে বড় প্রশ্নগুলো ছেড়ে দিলাম, দেখো এগুলো সব বই থেকে আছে, আর বইয়ের প্রশ্ন, ঠিক আছে, তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের প্রশ্নগুলো যদি সমস্যা হয়, বইয়ের প্রশ্ন যদি তোমরা দেখতে চাও, তো বইয়ের অঙ্কগুলোর ক্লাস কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। তোমাদের যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুক থেকে প্রচুর ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো দেখতে হলে তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করবা, সেখানে তোমরা দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবো। ওকে, তো আমি এখন তোমাদের এই যে 6 দাগের যেটা জ্যামিতিক প্রয়োগ যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের করাই। আচ্ছা, এই অঙ্কটা বই থেকে অঙ্কটা আছে, আমি বই থেকে তোমাদের দেখিয়ে দেবো অঙ্কটা এবং বুঝিয়ে দেবো। বই থেকে দেখালে পেজ নাম্বার তোমাদের আসতে হবে, আমি যদি বলি 213 পেজে, তোমরা এই যে 213 পেজে চলে এসো, যে প্রয়োগ 12 নম্বর প্রয়োগটা দেখো, এই প্রশ্নটা কিন্তু একদম দেওয়া আছে, 6 নম্বর যে প্রয়োগটা ছিল। চলো এখান থেকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো প্রশ্নটা কি বলছে, ও কেন্দ্রবৃত্তের, এই যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু যে একটা এ আছে, এই বিন্দু থেকে দুটি স্পর্শক এ বি একটি স্পর্শক, এ সি একটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে এই যে বি ও সি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এই যে আমাদের এওটা, এই যে এওটা দেখতে পাচ্ছ, বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, এই যে বিসি বাহু আছে, মানে স্পর্শক বিন্দু দুটি যোগ করে যে বিসি সরলরেখাংশ পাওয়া গেছে, তাকে কি করেছে দেখো, এই যে বিসি এর লম্ব সমদ্বিখণ্ড লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। মানে এই যে আমাদের এখানে প্রমাণটা দেখাতে হবে, দেখো যেটা প্রমাণ করতে হবে যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে বিডি সমান সমান ডিসি দেখাতে হবে, মানে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বিসিটা, বিডি সমান সমান ডিসি দেখাতে হবে প্রমাণটা। আর দেখাতে হবে, মানে এখানে আমাদের সম্পূর্ণ লিখে নিই, আমি এখানে বলি যে বিডি সমান সমান ডিসি দেখাতে হবে আমাদের, এটা দেখাতে হবে। আর লম্ব,
যেটা লম্ব এখানে বলে দিয়েছে এওটা বিসির উপর লম্ব, লম্ব সমদ্বিখণ্ডক, মানে এখানে এওটা মানে এডিটা লম্ব হবে বিসির উপর। যাই হোক, এই প্রমাণটা এখানে দেখো, প্রমাণটা এখানে দেখানো হয়েছে। দেখো প্রমাণটা কীভাবে দেখানো হয়েছে। প্রথমে অকেন্দ্র বৃত্তের এবি ও এসি যে স্পর্শক দুটি আছে সেটা বলেছে, এবি একটি স্পর্শক আর এসি একটি স্পর্শক। তাহলে কোনো বৃত্তের এভাবে দুটি স্পর্শক হলে আমরা এবি সমান সমান এসি, যে স্পর্শক দৈর্ঘ্য এবি স্পর্শক আর এসি স্পর্শক, এদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। ওকে, এটা মনে রাখো, উপপাদ্যে আছে। তারপরে আরও আমরা দেখাতে পারবো যে এও, এই যে এওটা লক্ষ্য করো কী হয়ে যাবে আমাদের, এই যে এওটা, এই যে এও সরলরেখাংশটা বিএসি কোণটা আছে না তার সমদ্বিখণ্ডক হয়ে যাবে, মানে এদিককার কোণটা আর এই কোণটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, এটা কিন্তু হয়, এটা উপপাদ্য আছে। তাহলে এই যে কোনো একটি বৃত্তের এবি এবং এসি যে দুটি স্পর্শক হয়, তাহলে কী হবে আমাদের, তাহলে এখানে এবি স্পর্শকের দৈর্ঘ্য আর এসি স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে, আর এই দুটো কোণের মানও সমান হবে। যে দুটো কোণের মান সমান লিখেছে দেখো, বিএডি এই কোণটা আর সিএডি এই কোণটা, এই দুটো কোণের মান সমান যে করেছে। এখন এই দুটো ত্রিভুজ তুলেছে, ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখানো হয়েছে এখানে। দেখো দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে হলে তিনটি শর্ত দেখাতে হয় দুটো ত্রিভুজ থেকে। যে দেখো 1 নম্বর শর্ত যে দেখানো হয়েছে এবি সমান সমান এসি, এটা আমরা পেয়েছিলাম আগে। আর 2 নম্বর দেখিয়েছে, দেখো 2 নম্বর দেখেছে এই দুটো কোণ সমান দেখিয়েছে, আর 3 নম্বর দেখিয়েছে এডিটা সাধারণ বাহু। তার তিনটি শর্ত সমান, তাহলে দুটো ত্রিভুজ দেখো সর্বসম হয়ে গেল। এখন এই দুটো ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হবে, বিডির সঙ্গে ডিসি সমান। তাহলে যে বিডি আর ডিসি, বিডি এখানে সিডি বলেছে, তাহলে বিডি আর সিডি সমান, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু বলে দিয়েছে। এখন দেখো এই দুটি কোণও সমান হবে, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ, মানে এই কোণটা, এই কোণের নাম দেখো বিডিএ, এই যে বিডিএ, আর এদিকার কোণটা হচ্ছে আমাদের, এখানে নামটা দিয়েছে সিডিএ, এই দুটো কোণও সমান হবে, তাই না। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ যে লিখে দিয়েছে দেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণও সমান হয়। এবার আমরা কি দেখাবো, এই দুটো কোণের যোগফল দেখো, মানে এই কোণটা যোগফল 180 ডিগ্রি হবে। কেন? কারণ বিসি আমাদের সরলরেখাংশ, এক সরল কোণ 180 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এখন দেখো এই যে বিডিএ দেখতে পাচ্ছ, এই বিডিএর জায়গায় আমি সিডিএ বসাতে পারবো, এই দুটো তো সমান। দেখো সিডি এর মান আমরা বলতে পারবো বিডিএ, তাহলে যে বিডিএ আর বিডিএ তাহলে হয়ে যাবে 2 বিডিএ, ঠিক আছে। একটা কোণ রেখেছে, যোগ করে দিয়েছে, যেহেতু দুটো কোণ সমান আছে তার জন্য 2 বিডিএ লিখতে পারবো আমরা। 2 দিয়ে কাটাকাটি করো, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ বিডিএ, এই যে কোণ বিডিএ এর মান আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো, তাই না। এই যে বিডিএ এই কোণটাকে আমরা 90 ডিগ্রি দেখাতে পারলাম। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে বলতে পারবো এডিটা বিসির উপর লম্ব, তাহলে এখানে এডি বিসির উপর লম্ব। তা যখন এডি বিসির উপর লম্ব হয়ে যাবে, তাহলে এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডকটা আমরা এই যে বিডি সমান সিডি আগেই প্রমাণ দেখিয়ে দিয়েছি। তাহলে এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, যে কোণটা 90 ডিগ্রি হয়েছে আর বিডি সমান সিডি হয়েছে। দেখো প্রমাণটা একদম কমপ্লিট, এখান থেকে বুঝিয়ে দিলাম। আর বাকি অঙ্কগুলো যে 7, 8 যে অথবাগুলো সবগুলো কিন্তু বই থেকে পেয়ে যাবা। এখানে যদি বইয়ের বাইরের অঙ্কগুলো থাকতো না, তা আমি কিন্তু করিয়ে দিতাম। যেগুলো বইয়ের বাইরের অঙ্ক থাকবে সেগুলো কিন্তু করিয়ে দেবো, একমাত্র শুধু জ্যামিতিক প্রয়োগগুলো, ঠিক আছে, মানে বই থেকে থাকলেও করাবো জ্যামিতিক প্রয়োগ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। স্কুল 1 নম্বর স্কুল সম্পূর্ণ কমপ্লিট, তোমাদের দেখো করিয়ে দেখিয়ে দিলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।